বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যারা জানেন ও অনুভব করেন তাদের কাছে একটি প্রশ্ন শুধু বিশ্লেষণের নয়, এটি বেদনা, বিস্ময় ও গভীর হতাশার বিষয়। 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনে বিএনপি ও জামায়াত ইসলামী একসঙ্গে রাজপথে নেমেছিল। যুগপৎ আন্দোলনে সেই আন্দোলনে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে, ত্যাগ স্বীকার করেছে এবং পরে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই একসঙ্গে দুটি দল সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে। ভুল ছিল, সীমাবদ্ধতা ছিল, কিন্তু একটি বিষয়ে তারা এক ছিল: স্বৈরাচারের বিরোধিতা ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতার বৈধতায় বিশ্বাস। ইতিহাস হঠাৎ করে মুছে যাওয়ার কথা নয়, কিন্তু আজ আমরা কি দেখছি? বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে এবং এমনকি 2024 সালের গণ অভ্যুত্থানের পরও দেখা যাচ্ছে এই দুটি রাজনৈতিক শক্তি শুধু দূরে নয়, বরং পরস্পরের প্রতিদ্বন্দ্বী ও সংঘর্ষে লিপ্ত। এটি স্বাভাবিক রাজনৈতিক বিবর্তন বলে মেনে নেওয়া খুবই কঠিন। কারণ প্রশ্ন জাগে, এই বিচ্ছেদ কিভাবে, কেন আর কারা এতে লাভবান হলো? সরলভাবে বলা যাবে না যে এই দূরত্ব স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে। রাজনীতি কখনো শূন্যতায় চলে না। হাসিনার শাসনামল একটি কৌশল অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রয়োগ করেছে: বিভাজন করো, আলাদা করো এবং ধ্বংস করো। জামায়াতে ইসলামীকে একদিকে আইনি, রাজনৈতিক ও সামাজিকভাবে একঘরে করা হয়েছে, অন্যদিকে বিএনপিকে লাগাতার মামলা, গ্রেপ্তার, নির্যাতন ও নেতৃত্বের নির্বাসনের মাধ্যমে টিকে থাকার একটি কঠিন লড়াইয়ে ঠেলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির জামাত থেকে দূরে সরে যাওয়া প্রথমে হয়তো ছিল আত্মরক্ষা কৌশল, কিন্তু পরে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া থেকে বাঁচার চেষ্টা। কিন্তু এখানেই শুরু হয় ট্র্যাজেডি। ভয়ের ভিত্তিতে তৈরি হওয়া এই দূরত্ব দুটি দলের মাঝে ধীরে ধীরে রাজনৈতিক বিচ্ছিন্নতায় রূপ নেয়, আর সেই বিচ্ছিন্নতাই এক সময় শত্রুতায় পরিণত হয়। এর ফলে শাসক গোষ্ঠী বড় ধরনের একটি সুযোগ পায়। বিরোধী শক্তিকে নিষিদ্ধ না করেও তারা বিরোধীদের মনস্তাত্ত্বিকভাবে ঐক্য ভেঙে দিতে সক্ষম হয়। বিএনপি একা দুর্বল হয়, জামাত একা একা রাজপথে খণ্ডিত হয়। এটি কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল পরিকল্পিত ফল। বিদেশি শক্তির গোয়েন্দা সংস্থা এবং দেশের ভিতরের বিভিন্ন শক্তির সম্মিলিত উস্কানি এবং প্রচেষ্টার ফলে। এখানে শুধু আভ্যন্তরীণ রাজনীতিকে দায়ী করলে আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাবো। দেশীয় ও আন্তর্জাতিক স্বার্থান্বেষী কিছু মহল বরাবরই একটি বিভক্ত বাংলাদেশ চেয়েছে। একটি ঐক্যবদ্ধ, আত্মবিশ্বাসী ও সার্বভৌম বাংলাদেশ তাদের জন্য অস্বস্তিকর। কিন্তু বিভক্ত রাজনীতি, দুর্বল রাষ্ট্র, নির্ভরশীল নেতৃত্ব এবং বাইরের হস্তক্ষেপের জন্য উন্মুক্ত দরজা। যখন দেশের দুটি বড় রাজনীতিক ও সামাজিক শক্তি একজন একজনের বিরুদ্ধে লড়াই করে, তখন প্রকৃত বিজয়ী হয় তারা, যারা বাংলাদেশের নিজেদের মতো করে ম্যানেজ করতে চায়, বাংলাদেশকে নিজেদের দাস বানাতে চায়, নিজেদের অধীনস্থ করে রাখতে চায়, যারা আমাদের ইন্টারনাল ব্যাপারে ইনফ্লুয়েন্স করতে চায়। তারা কি লাভ করে? তারা লাভ করে দুর্বল সংস্কৃতি, তারা লাভ করে স্থায়ী অবিশ্বাস ও বিভক্তি, তারা লাভ করে হস্তক্ষেপের সুযোগ এবং বিভিন্ন ন্যারেটিভ বা বয়ান তৈরি করা এবং নিয়ন্ত্রণ করা। তারা লাভ করে এমন একটি বাংলাদেশ যেখানে আমরা নিজেরা লড়াই করি আর সিদ্ধান্ত হয় বাইরে। 2024 সালের গণঅভ্যুত্থানের পরও এই পুরনো বিষ কাজ করে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। একসঙ্গে কারাবরণ, একসঙ্গে নির্যাতন, একসঙ্গে নির্বাসনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আজ পারস্পরিক অবিশ্বাসকে আবার উস্কে দেওয়া হচ্ছে।
এটি প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের জন্য বিপদ সংকেত হওয়া উচিত। কারণ ইতিহাস বলে, যখন পুরনো মিত্র শত্রুতে পরিণত হয় তখন শূন্যস্থান পূরণ করে নেয় গণতন্ত্র নয়, পূরণ করে বিশৃঙ্খলা বা পরাধীনতা। এটি কোনো আদর্শগত আত্মসমর্পণের আহ্বান নয়, কিংবা কৃত্রিম জোট গঠনের দাবি নয়। বিএনপি ও জামাত আলাদা রাজনৈতিক দল, তাদের দর্শন আলাদা হওয়াই স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক পার্থক্যকে অস্তিত্বের লড়াইয়ে পরিণত করা জাতীয় স্বার্থের পরিপন্থী। মতভেদ গণতন্ত্রের জন্য বিদ্বেষ নয়। প্রতিযোগিতা হতে পারে, কিন্তু ধ্বংসাত্মক শত্রুতা নয়। আর সবচেয়ে বড় বিপদ হলো, আমরা ভুলে যাচ্ছি আমাদের এই অন্তর্দ্বন্দ্বে কারা সবচেয়ে বেশি লাভবান হয়। সাধারণ মানুষ কিছুই পায় না, অর্থনীতি আমাদের দেশের কিছুই পায় না, সার্বভৌমত্ব কিছুই পায় না। আমাদের তরুণ প্রজন্ম পায় শুধু হতাশা। লাভবান হয় কেবল তারাই যারা ঐক্য, শান্তি ও জাতীয় আত্মমর্যাদাকে ভয় পায়। আমাদের সতর্ক হতে হবে, জেগে উঠতে হবে। বাংলাদেশিদের আবার জাগতে হবে। ভুল করলে চলবে না। এখন সময় শক্তি প্রদর্শনের নয়, পরিপক্কতার, প্রতিক্রিয়ার নয়, আত্মসমালোচনার। বাংলাদেশ ইতিমধ্যেই বিভাজনের ভয়াবহ মূল্য দিয়েছে। স্বৈরশাসন, দমন নিপীড়ন, নীরবতা ও প্রাতিষ্ঠানিক ক্ষয়ের মাধ্যমে। আরেকটি বিভাজনের চক্র আমরা বহন করতে পারবো না। এই জাতি, এই দেশ, ছাত্র জনতা এবং জনগণ তা পারবে না। আমরা অনেক মূল্য দিয়েছি। বাংলাদেশের প্রয়োজন শান্তি, মর্যাদা ও রাজনৈতিক প্রজ্ঞা। আমাদের দেশের মানুষ চায় এমন নেতৃত্ব যারা ভিন্নমত থাকা সত্ত্বেও দেশকে ছিন্ন ভিন্ন করবে না, ইতিহাস স্মরণ করবে, কিন্তু তারা বন্দী হবে না। দল নয়, দেশকে অগ্রাধিকার দেবে। ঐক্য মানে একরকম হওয়া, ঐক্য মানে জাতীয় স্বার্থে একমত হওয়া, ঐক্য মানে দেশ ও মানুষের স্বপ্নকে সামনে রেখে এগিয়ে যাওয়ার জন্য এক হওয়া। আমরা যদি আমাদের বিভাজনের পেছনে কালো নোংরা কৌশলগুলো চিনতে ব্যর্থ হই, তবে নতুন নামে পুরনো ট্র্যাজেডি আবার ফিরে আসবে, আর ইতিহাস আমাদের ক্ষমা করবে না। কারণ আমরা মতভেদ করেছি বলে নয়, বরং দেশের প্রকৃত শত্রুকে আমরা সঠিক সময়ে চিনতে পারিনি, বরঞ্চ নিজেদের মাঝে হানাহানি, কাদা ছড়াছড়ি করে আমরা ধ্বংস হয়েছি। নিজেরা সংঘর্ষ করে আমাদের দেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়েছি। দেশের শত্রুদেরকে চিহ্নিত করতে পারিনি, নির্মূল করতে পারিনি এবং ঐক্যবদ্ধ হতে পারিনি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় নিরাপত্তাকে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুরক্ষা করার জন্য। ধন্যবাদ।